আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ পুনর্গঠনে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর, যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান, বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন। টানা বৃষ্টিতে চট্টগ্রামে অবনতি হলেও বান্দরবান খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, কয়েক জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা, জলাবদ্ধতায় রাজধানীবাসীর চরম ভোগান্তি। পুঁজিবাজারে রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা নিয়েই সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান, সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে আস্থা ফেরানো সম্ভব মনে করেন বিশ্লেষকরা। এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা 4টি দল। এবার বিস্তারিত। দেশ পুনর্গঠনে সব শ্রেণীর মানুষকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ পাশে থাকলে দেশ গড়ার কাজে কোনো বাধাই বিএনপিকে আটকাতে পারবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে পারলেই প্রত্যাশিত লক্ষ্য অর্জন সম্ভব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বরিশাল থেকে মোহাম্মদ মহসিনের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে নেতাকর্মী আর সাধারণ মানুষের অভিনন্দন আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই আগমনে অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্যের পরিবর্তন হবে। সফরের শুরুতেই বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে শরিকল বাটাজোর খালের দুপাশে একযোগে ২৫০০ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়। ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। এরপর বাটাজোর হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ডের উপকার ভোগীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, দেশের মানুষই বিএনপির ক্ষমতার উৎস। মানুষ পাশে থাকলে বিএনপিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। তিনি বলেন, কোনো ভেদাভেদ নয়, মানবিকতার ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি সরকার। সকল ধর্মের মানুষ মিলে দেশকে গড়ে তুলতে হবে। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন সাগরদী খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী অঙ্গীকার আর দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসাবে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বললেন, প্রকৃতির সাথে সম্প্রীতি রেখেই উন্নয়ন করতে চায় বর্তমান সরকার। আর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু নির্দিষ্ট কোনো এলাকার নয়, দেশের প্রত্যেক নাগরিকের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। বরিশালের গৌরনদী থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কমে আসায় দেশের বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পরিস্থিতির উন্নতি হলেও কোথাও কোথাও এখনও দুর্ভোগ কাটেনি। বান্দরবান খাগড়াছড়িতে পানি নামতে শুরু করলেও রাঙ্গামাটির বরকল উপজেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় ফিরতে শুরু করেছে স্বস্তি। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত।
বান্দরবানে নিচু এলাকা থেকে পানি নেমে গেলেও সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার কাছাকাছি। পানি নামার পর দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বন্যা পরবর্তী রোগবালাইও বেড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও থানচি, রুমা ও রোয়াংছড়ির সঙ্গে যোগাযোগ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে এবং 20,000-এর বেশি পরিবার এখনও পানিবন্দী রয়েছে। প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ বিতরণ করছে। খাগড়াছড়িতে পানি নেমে গেলেও ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও কৃষিজমি, ভেসে গেছে বহু পুকুরের মাছ। কিছু নিচু এলাকায় এখনও পানি রয়েছে। সেনাবাহিনী, প্রশাসন ও বিভিন্ন সংস্থা ত্রাণ বিতরণ এবং ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিচ্ছেন। রাঙামাটির বরকল উপজেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5টি ইউনিয়ন প্লাবিত হয়ে প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। ত্রাণ পৌঁছাতে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। জেলায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। 50টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 3,637 জন। অন্যদিকে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের সব নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ ও রাজনগরে বাঁধ ভেঙে লোকালয়ে ঢোকা পানিও নামতে শুরু করেছে। তবে নিচু এলাকায় জলাবদ্ধতা কাটতে আরও কিছু সময় লাগবে। আশিকুর রহমান, এটিএন বাংলা। বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সেখানে প্রায় 90% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। প্রিয়জনদের দাফন করার মতো এক টুকরো শুকনো মাটিও মিলছে না। ভেলায় করে লাশ নিয়ে মাইলের পর মাইল ছুটছেন মানুষ। বুকফাটা এসব দৃশ্যের সাক্ষী এই জনপদ। বানভাসী মানুষের দুর্ভোগ নিয়ে ইরফানুল হকের রিপোর্ট। বানের পানি মানুষের ঘরবাড়ি বা শেষ সম্বল কেড়ে নেওয়ার এই দৃশ্য এখন প্রতিদিনের। সর্বগ্রাসী এই বন্যা কেড়ে নিয়েছে মানুষের শেষ ঠিকানা। এমনকি পানির তীব্র স্রোত জীবিত মানুষের পাশাপাশি মৃতদেহগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতির এই নির্মম আচরণে অনেকে যেন সুখের ভাষাও হারিয়ে ফেলেছেন। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর মানুষ দেখেছে এমন কিছু হৃদয় বিদারক দৃশ্য, যা তারা কখনো কল্পনাও করেনি। পানির রুদ্ররূপ এতটাই ভয়াবহ ছিল যে 2 উপজেলার প্রায় 90% এলাকাই এখন জলমগ্ন। মাথাগুজার শেষ আশ্রয় কেন্দ্রগুলো রেহাই পায়নি বানের পানি থেকে। যে পরিমাণ পানি বাড়ছিল সে পরিমাণ কমতেছে না। ঘরে বাড়ি পানি, মানুষ রান্না বাড়া গরিব নেওয়ারের খানা পিনা খাইতে বহুত কষ্ট হই। হাসপাতাল সব পানির নিচে ঢুকে যাচ্ছে, পানি কমে নাই, এই কিন্তু কখনো চিকিৎসা হইতেছে না। ঘরবাড়ির পাশাপাশি তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, আর বুক সমান পানিতে ডুবে গেছে কবরস্থানগুলো। স্বজন হারানো মানুষকে সামান্য শুকনো জায়গার খুঁজে ছুটতে হচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। কোথাও আবার দেখা গেছে আরো করুণ দৃশ্য। তীব্র স্রোতের মুখে বাবার কবরটি যেন ভেঙে না যায়, তাই বুক সমান পানিতে নেমে জীবন বাজি রেখে আঁকড়ে ধরে আছেন এক সন্তান। চোখের জল আর বানের জল এক হয়ে মিশে গেছে সেখানে। বাজালিয়া এলাকার ঢল তো আরও বড়ই নির্মম। প্রবল স্রোতের কবর ভেঙে 3টি লাশ ভেসে যাওয়ার পর আবার তা উদ্ধার করে পুনরায় অন্যত্র দাফন করতে হয়েছে স্বজনদের। গত 2 দিনের বৃষ্টি কিছুটা কমলেও স্বস্তি নেই বানবাসী মানুষের। জোয়ারের পানি নতুন করে শঙ্কা বাড়াচ্ছে উপকূলের এই জনপদে। লোনা পানি আর ক্ষুধার জ্বালায় কাতর মানুষের দীর্ঘশ্বাস বাড়ি হয়ে উঠছে দিন দিন। স্কুল, কলেজ অথবা ধর্মীয় প্রতিষ্ঠান অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রতিটি জায়গায় এখন পানির নিচে। তাই তো শিক্ষা কার্যক্রম, চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে এই অঞ্চলের মানুষের সাধারণ জীবনযাপন। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন 2-3 দিনের মধ্যে যদি বন্যার পানির উন্নতি না হয় তাহলে অসংখ্য মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে কর্মজীবী মানুষ। প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনায় এইচএসসি পরীক্ষার্থীরা, একই পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদেরও। আবহাওয়া অফিস বলছে পুরো জুলাই মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি হবে, তবে 2 দিন বিরতি দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে 16 জুলাই থেকে। এদিকে দেশের 8 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মিজান শাহজাহানের রিপোর্ট।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে থমকে গেছে ঢাকা শহরের স্বাভাবিক জীবনযাত্রা। শান্তিনগর, মতিঝিল, নিউ মার্কেট, বনানীসহ পুরান ঢাকার অধিকাংশ সড়ক তলিয়ে গেছে পানির নিচে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবীদের। কোনো সড়কে পরিবহন সংকটে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি অনেকেই। পারফেক্ট টাইমে আসতে পারতেছি না অফিসে, কারণ হচ্ছে মুষলধারে যে এরকম বৃষ্টি পড়তেছে, আমাদের যে এলাকায় আমরা বসবাস করি ওইখানে জলাবদ্ধতারও সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজা বহুত কষ্ট হইতেছে। জলজটের কবলে পড়ে গাড়ি বিকল হয়ে যাওয়ার আশঙ্কায় কোনো সড়ক পরিবহন শূন্য। অন্যদিকে যেসব সড়কে জলজট সৃষ্টি হয়েছে সেখানে দেখা দিয়েছে তীব্র যানজট। নিচে পানি, উপর দিয়ে একটু তাড়াতাড়ি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যেসব পরিবহন ফ্লাইওভারে উঠেছে তাদেরকে 3 মিনিটের রাস্তা পার হতে হয়েছে 50 মিনিটে। বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা। খোলা রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বলেন, ঝড় বৃষ্টির মধ্যে ঠান্ডা, কাশি, জ্বরের ঝুঁকি নিয়েই তাদের অংশ নিতে হচ্ছে পরীক্ষায়। আমরা অনেক দূর থেকে এখানে ঢাকা সিটি কলেজে এক্সাম দিতে আসছি। এই সময়টাতে পরীক্ষাটা না নেওয়াটাই বেটার আর কি, যেহেতু পানি উঠে গেছে, যাতায়াতের সমস্যা। বৃষ্টির দিন ক্লাস করা, এটা শিক্ষামন্ত্রী অবশ্যই একটু বিবেচনা করা উচিত। আমাদের সকাল 7টা বাজে বেরোলে দেখি যে আমার বাসার নিচতলা পর্যন্ত পানি। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা সহ সারা দেশে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, মঙ্গলবারও যা অব্যাহত থাকবে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বর্ষাকালে এই বৃষ্টিপাত স্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় নিয়ে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তারা। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাস জুড়েই বৃষ্টিপাত থাকবে, তবে মাঝে মাঝে তীব্রতা কমবে, আবার কখনো বাড়বে। তবে তারা বলছেন যে 16 তারিখের পরে এই তীব্রতা অনেকাংশে বেড়ে সারা দেশেই ভারী বৃষ্টিপাত হতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, বৃষ্টি মাথায় নিয়ে তো নগরবাসী বাসা থেকে বের হয়েছিলেন, এখন তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানান। ধন্যবাদ ফাতিয়া। আপনাকে জানিয়ে রাখি, টানা বর্ষণে যে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী সেটি যেন এখনও কাটছেই না। এখনও রাজধানীর অধিকাংশ যে প্রধান যে সড়কগুলো রয়েছে এবং আশপাশের যে নিচু যে গলিগুলো রয়েছে সেখানে এখনও পানি জমে রয়েছে। আমি এখন আছি নিউ মার্কেট এলাকায়। এখানে যে ধানমন্ডি হকার্স মার্কেট রয়েছে এবং নূরজাহান সুপার মার্কেট, সেই মার্কেটের সামনের যে প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কে এখনও পানি জমে রয়েছে। এই পানি নিষ্কাশনের এখানে বলা চলে দুর্বল ব্যবস্থাপনার কারণে এখনও এই পানি নামতে সময় লাগছে। তবে এখানে আমরা দেখছি আশপাশে যেখানে পানিগুলো, যেমন গতকাল আমরা দেখেছি যে পানি জমেছিল, সেখানে পানি এরই মধ্যে অনেকটা নামতে শুরু করেছে। তবে এখানে যেহেতু ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা রয়েছে সেই কারণে এখানে দ্রুত এই পানি নামতে পারছে না। তবে সকাল থেকে যেগুলো দেখছি বৃষ্টির কারণে আমরা কর্মজীবী যারা মানুষ রয়েছেন এবং একই সাথে যে স্কুল কলেজের যারা শিক্ষার্থী এবং যারা পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু পরীক্ষা হলে এসেছে এবং পরীক্ষা শেষে, যেমন দুপুর 1টার দিকে পরীক্ষা শেষ হয়েছে, তারা পরীক্ষা শেষে যখন বাসায় ফিরছিলেন তখন গণপরিবহন এবং রিক্সা সংকটের কারণে নানা ভোগান্তিতে পড়েছেন এবং তারা বলছেন যে এই বৃষ্টিতে ভিজে সারা শরীর ভিজে তারা এই 3 ঘন্টা ধরে তারা পরীক্ষা দিয়েছেন। তবে এই চরম ভোগান্তির কথা বিবেচনা করে সরকার পদক্ষেপ নেবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন এবং যারা কর্মজীবী যারা রয়েছেন তারাও দেখছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না। চরম ভোগান্তি নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে এবং সব কিছু বিবেচনা করে এবং ঢাকা শহরের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, যে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থার কারণে দ্রুত এই টানা বর্ষণে যে পানি যে নামবে সেই নামার সুযোগ নেই। সেই কারণে দেখা যাচ্ছে দ্রুত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং যেখানে জলাবদ্ধতা বা নিচু এলাকা রয়েছে সেই এলাকার পানি নামতে দীর্ঘ সময় লাগছে। জি ফাতিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর জলাবদ্ধতার সবশেষ খবর। তপু, ধন্যবাদ আপনাকে।
বন্যায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সাপে কাটা, কলেরা সমস্যা মোকাবেলা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। স্যালাইন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে, তারপরেও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও অ্যান্টিভেনমের স্টক রেখেছি, কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। পুঁজিবাজারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপের শঙ্কা নেই জানিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, ফ্লোর প্রাইস আর কখনোই ফিরবে না। বাজারের প্রয়োজনের কথা মাথায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে পুঁজিবাজারে আস্থা ফেরানো সম্ভব বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলার ইস্পাহানি মির্জাপুর শুভ রাত্রি আলোচনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মাসুদ খান। কথা বলেন পুঁজিবাজারের নানা সমস্যা ও সমাধান নিয়ে। সবাই হচ্ছে রিটেল ইনভেস্টার, যারা বাজারে ডাইরেক্টলি শেয়ার ইনভেস্ট করছে, যে শেয়ার সম্বন্ধে তার কোনো ধারণা নাই, সে মনে করে যে শেয়ার দামটা বাড়বে কেন, কারণ আরেকজনের কাছ থেকে শুনেছে দামটা বাড়বে। উন্নত বিশ্বে যদি যায়, সেটা তো হচ্ছে যে দুটো বড় প্লেয়ার আছে। একটাকে বলি আমরা মিউচুয়াল ফান্ড, যারা আমার কাছ থেকে টাকা নিয়ে, ওরা জানে যে শেয়ার ভ্যালুয়েশন সায়েন্সটা কি জানে, তারা ওই শেয়ারগুলোতে ইনভেস্ট করে থাকে। আরেকটা হচ্ছে যে পেনশন ফান্ডস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। আমি আসার পরে বললাম যে ইমিডিয়েটলি যদি কোনো অনিয়ম পাও, ইউ হল্ট ট্রেড, ইনভেস্টিগেশন তুমি পরে করবে। এআই বেস সার্ভেলেন্স সিস্টেম করতে হবে। শেয়ার বাজার চাঙ্গা করতে 3টি নিয়মে বড় পরিবর্তন আসছে বলে জানান কমিশন চেয়ারম্যান। বলেন, দেশের বাইরে নয়, বিদেশিদের আমন্ত্রণ জানিয়ে দেশেই করা হবে রোড শো। পাশাপাশি ফ্লোর প্রাইস আর কখনো ফিরবে না বলেও জানান তিনি। মার্জিন রুল, আইপিও ইস্যু রুল যেটা বললাম, অ্যান্ড দি মিউচুয়াল ফান্ড রুল, তিনটা বড় বড় রুল আছে যেটা মার্কেটকে অনেকটা ইনফ্লুয়েন্স করে থাকে। এই তিনটা রুল আমরা কুইকলি চেঞ্জ করতে যাচ্ছি। বিগত সময়ে পুঁজিবাজারে কারসাজিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথা বলেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শাসন, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিন্তু এই পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে। এবং বিগত সময়ে যে কারসাজি যারা করেছেন, যারা অনিয়ম দুর্নীতি করেছেন, সেই প্লেয়ারগুলোকে, সেই খলনায়কগুলোকে যদি আইনের আওতা না আনা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু একই ধরনের খলনায়ক, একই ধরনের ঘটনা কিন্তু আবারও করতে পারে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার বিগত সময়ের মতো পুঁজিবাজারে কারসাজি ও অনিয়মকারীদের কোনো সুযোগ দেবে না জানিয়ে কমিশন চেয়ারম্যান বলেন, শেয়ার বাজার তার নিজস্ব গতিতেই চলবে। বাংলাদেশের ইতিহাসে ম্যানিফেস্টোতে এত কংক্রিট পুঁজিবাজার নিয়ে কোনো সরকার বলেনি। আমাকে একটা কথা বলা হয়েছে যে আপনার এরিয়াতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, যেটা ন্যায় এটা আমি করব, আমি কোনো হস্তক্ষেপ শুনবো না। বাজারের জন্য দরকার, আমি ইন্ডিভিজুয়ালি কারোর জন্য করব না। সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছা না থাকলে পুঁজিবাজারে আস্থা ফেরানো কঠিন হবে বলে মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং পুঁজিবাজার ঘুরে দাঁড়ালে আমাদের যে লন্ডভন্ড অর্থনীতি এবং এই বাংলাদেশ থেকে একটি গোষ্ঠী যে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে এই শেয়ার বাজারকে, এই পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে, সেটিও ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের আর্থিক খাতের যে বিশৃঙ্খলা রক্ষা করবার ক্ষেত্রে পুঁজিবাজারের একটা সক্রিয় ভূমিকা পালন করবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কমিশন স্বাধীনভাবে কাজ করলে পুঁজিবাজারে আস্থা ফিরবে বিনিয়োগকারীদের, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্লোবালি দে আর নোন নাও, দে উইল কাম টু দ্য মার্কেট ইন দ্যাট কেস। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশে ফিরে বিরচিত সংবর্ধনা পেয়েছে মরক্কো ফুটবল দল। প্রিয় তারকাদের বরণ করতে রাবাত বিমানবন্দরে ভিড় করেন কয়েক হাজার সমর্থক। এবারও ফরাসিদের কাছে হেরে বিদায় নিতে হয় মরক্কোকে। তবে ভক্তদের ভালোবাসায় কমতি ছিল না। ভালোবাসায় সিক্ত করা সমর্থকদের কাছে ছুটে যান অধিনায়ক আশরাফ হাকিমি সহ দলের ফুটবলাররা।
পরমুখাপেক্ষী না হয়ে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে বিউটিশিয়ান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান জানান, বিউটিশিয়ানদের পেশার বিকাশ ঘটাতে সবসময় পাশে থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। মিজান শাহজাহানের রিপোর্ট। উত্তরা লেডিস ক্লাবে বেস্ট বিউটিশিয়ান অ্যাওয়ার্ড 2026 আয়োজন করে বেস্ট বিউটি এক্সপার্ট 2021। সারা দেশের 180 জন বিউটিশিয়ানদের হাতে তাদের গত এক বছরের কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চেয়ারম্যান তুর্য নাসির। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে সেরা 10 জনকে দেওয়া হয় টপ 10 সম্মাননা। একটা মেয়ের আসলে নিজের স্বাবলম্বী হওয়া উচিত। আমরা সবাই চাই প্রত্যেকটা নারী যেন বিভিন্ন জায়গাতে নিজেরা স্টাবলিশ থাকে। আপনারা যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, নারীরা পেশাগতভাবে নিজেদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাদের এগিয়ে চলাকে স্বাগত জানান তিনি। আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য যে আজকে আপনারা এই নারীরা নিজ নিজ স্বনির্ভর হওয়ার জন্য আপনারা বিভিন্ন পার্লার আপনার খুলেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। নিজের পায়ে দাঁড়াবার মতন আপনাদের সমর্থ হয়েছে। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও 24 ঘন্টা নিউজ চ্যানেল এটিএন নিউজ বিউটিশিয়ানদের নিয়ে অনুষ্ঠান নির্মাণ করবে বলেও জানান তিনি। আমরা এটিএন বাংলা সবসময় চেষ্টা করি আপনাদের এইসব কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য। আমরা এটিএন বাংলায় আপনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা করে উঠতে পারলো না। আপনাদের জন্য আমার দোয়ার খোলা আছে। যখনই আপনারা চাবেন প্রোগ্রাম এইসব বিউটিফিকেশন প্রোগ্রাম যদি করতে চান, আমরা আপনাদেরকে স্পেস দেব। আপনাদেরকে নিয়ে আমাদের একটা কম্পিটিশন হবে, মানে প্রতিদিন 3টা করে পার্লার এতে অ্যাটেন্ড করবে। তারপর 3টার থেকে একটা করে বাছাই করে নিয়ে পরবর্তীকালে আবার ওই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের মতন হবে, হয়ে লাস্টে যে ফাইনাল হবে। অনুষ্ঠানে এটিএনের অর্গানিক হেয়ার অয়েলের স্টলে ছিল বিউটিশিয়ানদের উপচে পড়া ভিড়। তারা জানান, এই পণ্য ব্যবহারে মাত্র 1 মাসের মধ্যে টাক মাথায় চুল গজায়। টাক মাথায় চুল গজিয়েছে এই তেলটা ইউজ করার ফলে। একটাই সমাধান আমি বলবো এখন আমাদের অর্গানিক হেয়ার অয়েল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মৌসুম শেষ হওয়ার পরও ন্যায্য দাম পাচ্ছেন না রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা। অধিক দামে বীজ কিনে পেঁয়াজ চাষ করে উৎপাদন খরচই উঠছে না তাদের। তার উপর রয়েছে এয়ার ফ্লো মেশিনে আধুনিক প্রযুক্তিতে সংরক্ষণের অতিরিক্ত ব্যয়। এছাড়া উচ্চ ফলনশীল হাইব্রিড পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে না পারায় অনেক কৃষকের ঘরেই পেঁয়াজে পচন ধরেছে। এর ফলে লাভের আশায় সংরক্ষণ করা পেঁয়াজ এখন কৃষকের জন্য হয়ে উঠেছে বাড়তি বোঝা। তবে কৃষি বিভাগ বলছে, সঠিক জাত নির্বাচন না করা এবং বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জলপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা এখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা ও বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। নতুন করে শুরু হওয়া এই সংঘাত গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এবার খেলার খবর। চলতি বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখছে এক অবিশ্বাস্য লিওনেল মেসিকে।
বয়সকে স্রেফ একটি সংখ্যা বানিয়ে তিনি করে যাচ্ছেন গোলের পর গোল আর ভাঙছেন একের পর এক রেকর্ড। কিন্তু ৩৯ বছর বয়সেও কিভাবে তরুণদের মতো ছুটছেন এই কিংবদন্তি? জীববিজ্ঞানের নিয়মকে বুড়ো আঙুল দেখানোর নেপথ্যের গল্প জানাচ্ছেন রায়হান রাসেল। ৩৯ বছর বয়স সাধারণ ফুটবলারদের জন্য যখন অবসরের গল্প লেখার সময়, লিওনেল মেসি তখন ২০ বছরের তরুণের ক্ষিপ্রতায় কাঁপিয়ে বেড়াচ্ছেন বিশ্বমঞ্চ। জীববিজ্ঞানের চিরন্তন নিয়মকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ৪ বছর আগের চেয়ে বেশি গতিতে ছুটছেন তিনি। এটা কি শুধুই অলৌকিক জাদু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বিজ্ঞান? স্প্যানিশ কন্ডিশন বিশেষজ্ঞ ও পুষ্টিবিদদের মতে বৈজ্ঞানিক সমীকরণ বলে ৩৫ বছরের পর প্রতি বছর অ্যাথলেটদের গতি ১.৫ থেকে ৩% কমে যায়। সেই হিসেবে এই টুর্নামেন্টে মেসির সর্বোচ্চ গতি হওয়ার কথা ছিল ২৮ থেকে ২৯ কিলোমিটার। কিন্তু সোফা স্কোরের ট্র্যাকিংয়ে ডেটা চমকে দিচ্ছে পুরো বিশ্বকে। মেসি এবার গতি তুলছেন ঘন্টায় সর্বোচ্চ ৩০.৯ কিলোমিটার গতিতে, যা ২০২২ কাতার বিশ্বকাপের চেয়েও প্রায় ৫% বেশি। বাস্তবতা বলছে এই বয়সে এসে বিশ্বমঞ্চে সেরা ফর্মে থাকাটা কোনো অলৌকিক ঘটনা নয়। এর পেছনে রয়েছে রক্ত জল করা কঠিন পরিশ্রম এবং নিজেকে বিলিয়ে দেওয়া। বছরের শুরু থেকেই বন্ধু রদ্রি দি পলের সঙ্গে একটি বিশেষ শারীরিক ট্রেনিং মিশনে অংশ নেন মেসি। ইন্টার মায়ামিতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি ব্যক্তিগত ট্রেনার এবং ফিজিওথেরাপিস্টদের সঙ্গে করেছেন অতিরিক্ত সেশন। আর এই ফিটনেস বিপ্লবের ভিত্তি গড়ে উঠেছিল ২০১৪ সালে। তখন ইটালিয়ান ক্রীড়া পুষ্টিবিদের পরামর্শে মেসি তার খাদ্য তালিকা থেকে চিনি এবং প্রক্রিয়াজাত ময়দা সম্পূর্ণ ছেঁটে ফেলে আপন করে নেন অর্গানিক ডায়েট। খাবার তালিকায় এই বদল মেসির শরীরে মেদ কমিয়ে, পেশির ভার বাড়িয়ে ইনজুরি প্রবণতা কমিয়ে দেয় চিরতরে। আর্জেন্টিনার সাবেক তারকা মার্সো গার্গিও ঠিকই বলেছেন, মেসি হলো পুরনো মদ, সময় যত যায় আর তত উন্নতি হয়। গতি, ডায়েট আর অনুশীলনের বিজ্ঞান হয়তো অনেক কিছুই ব্যাখ্যা করতে পারে, কিন্তু সাফল্যের জন্য মেসির ভেতরে যে তীব্র ক্ষুধা, তা পৃথিবীর কোনো সুপারমার্কেটে কিনতে পাওয়া যায় না। রায়হান রাসেল, এটিএন বাংলা। ফিফা বিশ্বকাপে বাজিতে হেরে এক অভিনব কাণ্ড ঘটিয়েছে বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ার। ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের সাথে লোগো বদলের এক বন্ধুত্বপূর্ণ চ্যালেঞ্জে জড়ায় তারা। শর্ত ছিল, যে দেশ হারবে তাদের বিমান সংস্থা বিজয়ী দেশের এয়ারলাইন্সের লোগো ব্যবহার করবে। ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায় নরওয়ে, আর এতেই বাজিতে হেরে যাওয়ার কথা রাখল নরওয়েজিয়ান এয়ার। নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে ২৪ ঘন্টার জন্য তারা পোস্ট করে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো। সেই সাথে নরওয়ে থেকে যুক্তরাজ্যে ভ্রমণের টিকিটও বিশেষ ছাড় ঘোষণা করেছে সংস্থাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশ পুনর্গঠনে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর, যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান। বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন। টানা বৃষ্টিতে চট্টগ্রামে অবনতি হলেও বান্দরবান, খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি। কয়েক জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা, জলাবদ্ধতায় রাজধানীবাসীর চরম ভোগান্তি। পুঁজিবাজারে রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা নিয়েই সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান। সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে আস্থা ফেরানো সম্ভব মনে করেন বিশ্লেষকরা। এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা ৪টি দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla। ধন্যবাদ।